দেখ, আমি জানি তুই হয়তো বিশ্বাস করবি না, কিন্তু আমি যা বলতে যাচ্ছি সবটা একদম সত্যি। এটা গল্প না, এটা আমার জীবনের একটা অধ্যায়। আজও রাতে যখন ঘুমোতে যাই, জানি না সকালে জেগে উঠবো কিনা। আমি তখন একা থাকতাম, শিবম কমপ্লেক্স 302 নম্বর ফ্ল্যাটে। ভাড়া কম, জায়গাটা শান্ত, অফিস থেকে বেশি দূরেও না। ভাবলাম একা থাকবো আর নিজের মতো করে বাঁচব। প্রথম 2 দিন ভালোই ছিল, তৃতীয় দিন থেকেই কিছু অদ্ভুত শুরু হলো। রাতে ঘুমোতে গেলেই মনে হতো কেউ যেন আমার ঘরে আছে, হাঁটছে চুপচাপ, কিন্তু শব্দটা স্পষ্ট। ছপ ছপ যেন ভেজা পায়ে কেউ হাঁটছে। একদিন রাতে ঘুমানোর সময় আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি নিজের ঘরেই, কিন্তু আলো নিভে গেছে। বাথরুমের দরজা আধ খোলা, ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ আসছে, খুব ধীরে, খুব কষ্টে। আমি এগোতে চাইলাম, কিন্তু আমার পা নড়ছিল না। হঠাৎ দরজাটা নিজে থেকে খুলে গেল, আর আমি দেখলাম একটা মেয়ে ছাদের ফ্যান থেকে ঝুলে আছে, চুলে মুখ ঢাকা, পায়ের নিচে ছড়ানো রক্ত, আর সেই রক্তে লেখা আছে, তুই আমায় মেরেছিস। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলাম। ঘড়ি তখন রাত 3টে। ঘরের আলো নিভে গিয়েছে, কিন্তু জানালার পর্দা নড়ছিল। আমি উঠে গেলাম, লাইট অন করলাম, সব স্বাভাবিক, কিন্তু টেবিলের ওপর রাখা জলের গ্লাসের পাশে একটা লালচে দাগ, যেন কেউ আঙুল দিয়ে ছুঁয়ে গেছে। আমি পুরো রাতটা ঘুমোতে পারিনি। ভোরে অফিসে গেলাম, কিন্তু মাথাটা ভার ভার লাগছিল। বারবার মনে হচ্ছিল আমি যেটা দেখেছি ওটা শুধু স্বপ্ন ছিল না। সেই রাতে আবার একই স্বপ্ন, কিন্তু এবার মেয়েটা মুখ তুলল, চোখ দুটো লালচে, ফোলা ঠোঁট, মুখটা ফ্যাকাশে। ও সোজা তাকিয়ে বলল, আমি ফিরব। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙতেই দেখি ঘরের বাতিটা নিজে থেকেই নিভে গেছে, আর দরজার ওপর কার যেন একটা ছায়া নড়ছে। আমি আলো জ্বাললাম, কেউ নেই। তখন বুঝিনি এটা শুরু মাত্র। এরপর যা যা ঘটেছে সেটা আমি কাউকে বলিনি। আজও যদি চোখ বন্ধ করি, ওই মুখটা মনে পড়ে, ওই লালচে চোখ, ওই ঠান্ডা গলা, আর একটা আওয়াজ কানে বাজতে থাকে, তুই আমায় মেরেছিস, তুই আমায় মেরেছিস। দেখ, আমি তোকে আগেও বলেছি, ওই ফ্ল্যাটে ওঠার পর থেকেই আমার জীবনটা পাল্টে গিয়েছে। কিন্তু তুই জানিস সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? সেটা ঘটেছিল আমার অফিসে। সেদিন সকালে কফি মেশিনের পাশে দাঁড়িয়েছিলাম। সহকর্মী অনিশ বলল, আচ্ছা, তুই সেই শিবম কমপ্লেক্সে থাকিস না? ওই বিল্ডিংটা তো একসময় খবরের কাগজ এসেছিল। আমি অবাক, কেন, কি হয়েছিল? ও তখন হালকা হেসে বলল, আরে একটা মেয়ে সুইসাইড করেছিল ওখানে 3 বছর আগে। ফ্ল্যাটটা নাকি অনেক দিন খালি ছিল। লোকজন বলে মেয়েটা নাকি এখনও ঘোরে। আমার হাত থেকে কফির কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুই মেয়েটার নাম জানিস? ও বলল, অর্পিতা, অর্পিতা দে। এই নামটা শোনার পর আমার ভেতরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। কারণ স্বপ্নে, বা বলা চলে দুঃস্বপ্নে, ওই মেয়েটা শেষবার তাকিয়েছিল, তখন পেছনে থাকা ছবি, তার নিচে লেখা আছে, এ দে।
সেই মুহূর্তে আমি বিশ্বাস করলাম এটা স্বপ্ন না, কিন্তু কিছু একটা সত্যি ঘটেছে আমার সাথে। সেই রাতেই আমি ঠিক করলাম ঘরে একটা ক্যামেরা বসাবো। না না, সিসিটিভি না, একটা সাধারণ ফোনের ক্যামেরা, যেন ঘুমের সময় সব কিছু রেকর্ড থাকে। রাত 12টায় রেকর্ডিং অন করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ফোনটা বন্ধ। চার্জ তো শেষ হয়নি, কিন্তু স্ক্রিনে ফাটা দাগ। খুলে দেখি ভিডিওটা সেভই হয়নি, তবে গ্যালারিতে একটা অদ্ভুত ফাইল। তারিখ ছিল 2:17। আমি বুঝতে পারলাম না, তবে প্লে করলাম। স্ক্রিনে আমি নিজেই ঘুমিয়ে আছি। হঠাৎ ক্যামেরার কোণ থেকে এক ঝলক আলো, আর তারপর পরিষ্কার দেখা গেল আমার মাথার কাছে দাঁড়িয়ে এক মহিলা। চুল খোলা, সাদা শাড়ি, মুখে ছায়া, ও আমার কানে ঝুঁকে কিছু একটা বলল, কিন্তু শব্দটা বিকৃত, ঠিক বোঝা যাচ্ছে না। আমি ভয় পেয়ে ফোনটা ছুঁড়ে ফেললাম। শ্বাসটা নিতেই পারছিলাম না, কিন্তু তারপর ধীরে ধীরে শব্দটা বুঝতে পারলাম। তুই ফিরিয়ে দে আমার জিনিসটা, তুই ফিরিয়ে দে। কিন্তু কোন জিনিস? কি ফিরিয়ে দেব আমি? আমি তো কিছুই নেইনি। সেই দিন থেকে প্রতি রাত ঘুমোতে গেলে একই স্বপ্ন দেখি। অর্পিতা আমার ঘরে দাঁড়িয়ে আছে, তার হাত থেকে ঝরে পড়ছে লালচে জল, আর আমার বালিশের নিচে ভেজা একটা চিঠি। চিঠিটার লেখাগুলো অস্পষ্ট, কিন্তু শেষ লাইনটা স্পষ্টভাবে লেখা, ফিরিয়ে দে, না হলে তুই মরবি। দেখ, আমি তখন মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিলাম। রাতে ঘুমোতে পারতাম না, দিনে কাজ করতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই মেয়েটার মুখটা ভেসে উঠত। চোখ লালচে, ঠোঁট ফ্যাকাশে, মুখে ফিসফিস করে বারবার বলে চলছে, তুই ফিরিয়ে দে, তুই ফিরিয়ে দে। আমি ভাবলাম, ঠিক আছে, দেখি তো ওর কোন জিনিসটা আছে আমার কাছে। সেই রাতেই টর্চ লাইট নিয়ে ঘরের প্রতিটা কোণা খুঁজলাম। ড্রয়ার খুললাম, কাপড়ের আলমারি, রান্নাঘর, বাথরুম, সব খালি। শেষে টেবিলের নিচে একটা ছোট বাক্স পেলাম, ধুলো মাখা, কালচে, যেন অনেক দিন কেউ ছোঁয়নি। বাক্সটার ওপর ইংরেজিতে খোদাই করা AD, অর্থাৎ অর্পিতা দে। আমি আস্তে আস্তে খুললাম। ভেতরে একটা পুরনো ডায়েরি, আর তার সাথে রয়েছে একটা ছোট্ট লাল রঙের লকেট। লকেটটার ভেতর অর্পিতার একটা ছবি, আর পাশে একটা ছেলের ছবি। ছেলেটার মুখটা হালকা ঝাপসা, কিন্তু চোখ দুটো অদ্ভুত চেনা, ঠিক আমার মতো। আমি ভয় পেয়ে গেলাম। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যদি আমি মরে যাই, ও বুঝবেও না, ও জানতেও পারবে না ও আমাকে কিভাবে মেরেছে। আমার হাত কাঁপতে শুরু করলো। পাতা উল্টালাম, সব জায়গায় এক ছেলের কথা লেখা। ওর নাম ঈশান, ওর কবিতা আমার জীবন, কিন্তু এখন ওর কথায় আগুন আছে, ভালোবাসা নয়। আমার বুকের ভিতরটা ঠক ঠক করছিল। আমি ভাবলাম, এই ঈশানটা কে? কেন ওর কথা এত রাগ নিয়ে লেখা আছে এখানে? ডায়েরির শেষ পাতায় একটা শুকনো রক্তচ্ছাপ, তবে নিচে লেখা 302 নম্বর ঘরে আমার কবর, যে ঘরে ও আমায় মেরেছে, আমার জীবনটা শেষ করেছে। আমার চোখ বড় বড় হয়ে গেল। 302 মানে আমার ফ্ল্যাটে অর্পিতা এই ঘরে মরেছে? আমি ডায়েরিটা বন্ধ করতেই হঠাৎ দরজার পাশে একটা ঠকঠক শব্দ, কেউ যেন টোকা মারছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। দরজা আবার কাঁপল। আমি টর্চ জ্বাললাম, কেউ নেই। তখন হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাওয়া বয়ে গেল।
লকেটটা নিজে থেকে মাটিতে পড়ে গেল, আর ডায়েরির ভিতর থেকে একটা পাতা নিজে থেকেই খুলে গেল। পাতার উপর লেখা উঠছে, তুই ঈশান না তো? আমার গলা শুকিয়ে গেল। ও কিভাবে জানলো আমার নাম ঈশান? আমি ফিসফিস করে বললাম, না, আমি ঈশান না। কিন্তু শব্দটা ঘরের চারপাশে প্রতিধ্বনির মতো ফিরে এলো, তুই ঈশান, তুই ঈশান, তুই ঈশান। লাইটটা টিমটিম করতে লাগলো, দেয়ালের ওপর ছায়াগুলো নড়ছিল, যেন কেউ হাঁটছে। আমি দরজার দিকে ছুটলাম। দরজা আটকে গেছে, আর আয়নার সামনে হালকা আলোতে দেখা যাচ্ছে অর্পিতা দাঁড়িয়ে আছে, হাতে লকেটটা ধরে। তুই ঈশান, তুই ঈশান। দেখ, আমি জানি না তুই বিশ্বাস করবি কি না, কিন্তু ওই রাতের পর থেকে আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। অর্পিতা আমাকে ঈশান বলে ডাকছে। আমি নিজের প্রতিচ্ছবির চোখে সেই ছেলেটার ছায়া দেখতে পাচ্ছিলাম। ওর মুখটা, ওর হাসিটা, ডায়েরির পাতায় ওই কালি, সব যেন আমাকেই দেখিয়ে যাচ্ছিল। সেই রাতেই আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, নিজেকে বললাম, না, আমি ঈশান না, আমি তো অন্য কেউ। কিন্তু আয়নার ভেতরে আমার মাথা নিজে থেকেই নড়ছিল, আর ফিসফিস করে বলল, তুই ঈশান। আমি পিছনে তাকালাম, কেউ নেই। আবার সামনে আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরে মুখটা ধীরে ধীরে বদলাচ্ছে। আমার মুখটা যেন গলে যাচ্ছে, আর তার জায়গায় অন্য সেই ছেলেটার মুখ, আর যার চোখে অপরাধ বোধ আছে, ঘৃণা আর ভয় মিশে আছে। আমি চিৎকার করে বললাম, আয়না ভেঙে ফেললাম। কাচের টুকরোগুলো মাটিতে পড়ল, আর প্রতিটা টুকরো ভেতর থেকে সেই একই কথা, তুই ঈশান, তুই ঈশান, তুই ঈশান। পরের দিন সকালে আমি অফিসে যাইনি। গোটা দিনটা কাটালাম লোকাল লাইব্রেরিতে। অর্পিতাদের সম্পর্কে কোনো তথ্য আছে কিনা জানার জন্য সেটা খুঁজে বের করলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো পত্রিকায় পেলাম শিরোনাম, শিবম কমপ্লেক্সে তরুণীর মৃত্যুর রহস্য, তার প্রেমিকের নাম ঈশান সেন। ওই মুহূর্তে মনে হলো বুকের ভেতরে কিছু ছিঁড়ে গেছে। কাটিংয়ে দেওয়া রয়েছে ঈশানের ছবিটা। আমি ভালো করে দেখলাম, চোখ দুটো, ভ্রু, মুখের কাঠামো সব আমার মতো, ঠিক যেন সংস্করণ। আমি তখন বুঝলাম অর্পিতা ভুল বলেনি। আমি হয়তো ঈশান নই, কিন্তু ঈশানের ছায়া আমার ভেতর বেঁচে আছে। সেই রাতেই ভয়ঙ্কর কিছু ঘটল। আমি ঘুমোতে পারছিলাম না, তাই টেবিলে বসে ডায়েরিটা আবার খুললাম। পাতার মাঝে একটা চুল আটকে আছে, দীর্ঘ, কালো, একদম মানুষের চুল। হাতে তুলে নিতেই হালকা গন্ধ পেলাম, রক্তের গন্ধ। তখন ঘরের বাতিটা নিজে থেকে নেভে গেল, আর অন্ধকারের ভেতর ওর গলা শুনতে পেলাম, তুই ফিরিয়ে দে, ফিরিয়ে আমার ভালোবাসা। আমি ফিসফিস করে বললাম, আমি ঈশান না, আমি কিছুই নেইনি। ও বলল, মিথ্যে বলিস না, তুই আমায় মেরেছিস। ঘরটা ঠান্ডা হয়ে গেল। দেয়ালের ঘড়িটা কাটা বন্ধ হয়ে গেছে, ঠিক রাত 3টায়। তারপর হঠাৎ টেবিলের ওপর থেকে ডায়েরিটা নিজে থেকেই উল্টে গেল। পাতার ওপর লালচে কালি গড়িয়ে পড়ছে, আর তাতে লেখা উঠছে ধীরে ধীরে, আজ আবার শুরু হোক। আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। জানালা খুলতে গেলাম,
বাইরে তাকিয়ে দেখি নিচে রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু করে তাকিয়ে আছে উপর দিকে, আমার দিকে। আমি আলো নিভিয়ে দিলাম, চুপচাপ বসে রইলাম, শুধু ওর গলার আওয়াজ ধীরে ধীরে কাছে আসছে। তুই ঈশান, তুই ঈশান, তুই আমার প্রাপ্য। দেখ, আমি জানতাম না এই গল্পটা শেষ কোথায়, কিন্তু আমি বুঝে গেছি পালিয়ে লাভ নেই। অর্পিতা আমাকে খুঁজে বের করবে যেখানেই যাই না কেন। ওর কণ্ঠটা আমার মাথার ভেতর ঘুরতো, তুই আমার প্রাপ্য, তুই ঈশান। একদিন রাতে ঠিক করলাম শেষবারের মতো ওই ফ্ল্যাটে ফিরব, সব শেষ করে দেব, যা কিছু ওর আছে ওটুকু ফিরিয়ে দেব, তারপর চলে যাব দূরে। রাত 12টার সময় ফ্ল্যাটে ঢুকলাম। সব জায়গায় ধুলোর গন্ধ, ঘরের কোণে ভাঙা আয়না, ছড়িয়ে থাকা কাঁচ, আর টেবিলের ওপর সেই ডায়েরি। আমি ধীরে ধীরে লকেটটা রাখলাম ওর ডায়েরির ওপর আর বললাম, অর্পিতা, তুই যা চাস নিয়ে যা, আমায় ছেড়ে দে। একটা নিঃশব্দ হাওয়া রইল। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, বাতিটা নিভে গেল, আর অন্ধকারে দেখা গেল ওর ছায়া একদম ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, খোলা চুল, চোখগুলো আগুনের মতো লাল। ও বলল, তুই ফিরিয়ে দিতে এসেছিস? এত সহজে, এত সহজে মাফ পেয়ে যাবে ভাবছিস? আমি থরথর করে কাঁপলাম। আমি ঈশান না। ও এগিয়ে এলো, হাসলো। তুই নিজেকে বিশ্বাস করতে পারছিস না কে তুই? তারপর ওর মুখটা একদম কাছে এলো। আমি আমি পিছনে সরে গেলাম, কিন্তু দেয়ালে ঠেকলো। ওর ফিসফিস করে বলা শব্দগুলো পুরো কানে এসে লাগছিল আমার। যেদিন আমি মরেছিলাম ওই দিন তুই প্রতিশ্রুতি দিয়েছিলি ফিরে আসবি, আজ তুই ফিরেছিস। হঠাৎ ঘরের সব কিছুই কাঁপতে লাগলো, আলো ঝুলতে উঠল, আয়নার টুকরোগুলো মাটির থেকে উঠে ভেসে গেল আকাশে, আর প্রতিটা টুকরো আমি নিজেকে দেখলাম। কখনো আমি, কখনো ঈশান, আর কখনো অর্পিতা, সব মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করলাম, একটা ঠান্ডা হাত আমার গালে এসে লাগলো। আমি শুধু বললাম, ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। ওর গলার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল, সব কিছু নিস্তব্ধ, কিন্তু কোনো অর্পিতা নেই, কোনো লকেট নেই, ডায়েরিটাও খালি। আমি দরজা খুলে বাইরে বেরোলাম। ভোরের হাওয়া লাগলো মুখে, ভেবেছিলাম সব শেষ, কিন্তু ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন এলো, ভিডিও ফাইল। প্লে করলাম। স্ক্রিনে আমি ঘুমিয়ে আছি, আমার পাশে কেউ বসে আছে, চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না। ও আমার দিকে তাকিয়ে বলল, তুই আমায় ক্ষমা করেছিস, কিন্তু আমি তোকে ক্ষমা করি না, আর করবো না। স্ক্রিন কালো হয়ে গেল। তারপর কি হলো আমি জানি না।